দক্ষিণ খুলনা উন্নয়ন ফোরামের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কয়রা এবং পাইকগাছা অর্থাৎ খুলনা ৬ আসনের দুইবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, আজকের এই অনুষ্ঠানের পাইকগাছার কৃতি সন্তান জনাব মাওলানা আমিনুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত আমাদের মেজর ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাইকগাছা উন্নয়ন ফোরাম এইটা কিছুটা পরিবর্তিত করে গত কয়েকদিন আগে এটাকে নাম দেওয়া হয়েছে দক্ষিণ খুলনা উন্নয়ন ফোরাম। দক্ষিণ খুলনা আমার মনে হয় এই কারণে দিয়েছেন যে পাইকগাছা, কয়রা, শ্যামনগর, এদিকে দাকব, আশাশুনি, আমরা এই অংশটা একটা ক্লাইমেট চেঞ্জের একটা ভালনারেবিলিটিজের ভিতরে প্রায় থাকি। আবার খুলনা শহর থেকে একটা বিশাল মাত্রার ডিস্টেন্স থাকার কারণে প্রশাসনিক যে উন্নয়ন, যে মনিটরিং, সেই মনিটরিংটা আমাদের এখানে সেইভাবে গড়ে ওঠে না, যার কারণে শুধু উন্নয়ন ফোরামটা মনে হয় পাইকগাছার ভিতরে সীমিত না রেখে আমাদের মেজবা ভাই সহ আমাদের ইকবাল সহ অন্যান্যরা চিন্তা ভাবনা করেছেন যে আমরা এটা যদি দক্ষিণ খুলনা রাখি তাহলে আর একটু আমাদের পাইপটা বড় হয়, চিন্তাধারা বড় হয়। আমি পরামর্শ দিয়েছিলাম আমরা গ্রেটার খুলনা উন্নয়ন ফোরাম করি। কারণটা হলো পাইকগাছায় আমাদের যে রিসোর্স আছে, অন্যান্য জায়গায় যে রিসোর্স আছে, এর সঙ্গে আরও যদি মেশিনারিজ, টুলস, টেকনিক্স নিতে হয়, আর একটু বড় মাপে না নিলে আপনার ভয়েস রেইজ করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফোরামে আপনাকে যাওয়া অত্যন্ত কষ্টকর। খালি ফোরাম করলাম, কতটা যে ফোরাম আছে আমি যদি এখন বলি, আমাদের খুলনা ভিতরে খুলনা সমিতি আছে, আবার খুলনা বিভাগীয় সমিতি আছে, পাইকগাছা সমিতি আছে, আবার কয়রা সমিতি আছে, স্টুডেন্ট অনেক ফোরাম আছে, গোটা 20 ফোরাম আছে মনে হয়, সব মিলে যদি আমরা হিসাব করি। কিন্তু কোশ্চেন হলো উন্নয়ন করতে গেলে আমাদের কিভাবে করতে, এই সংজ্ঞাটাকে কিভাবে করি। প্রত্যেক বছর যদি একটা পিকনিক করি আর একটা ইফতার মাহফিলের ভিতরে বলি খালি আমরা উন্নয়ন করব, তো উন্নয়ন কে করবে, কি করবে, কিভাবে করবে, কোথায় করবে, টাকা পাবো কই, ইত্যাদি কোশ্চেন জড়িত। এই কোশ্চেনগুলো যত সময় পর্যন্ত আপনি মিট আপ না করতে পারবেন, এটা একটা স্লোগান এবং একটা ইফতার পার্টি এবং একটা লাঞ্চের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন কোশ্চেন হচ্ছে উন্নয়ন করতে গেলে আমার পাইকগাছা, কয়রা, দক্ষিণ খুলনায় সবচাইতে আমার একটা গুরুত্বপূর্ণ সম্পদ আছে, যেটা হচ্ছে মানব সম্পদ। যে সম্পদটাকে আমি কাজে লাগিয়ে আমি আমার লোকাল ডেভেলপমেন্টে বিশাল একটা ভূমিকা রাখতে পারি। এটা শুধু পরিবার নয়, পরিবার থেকে আমাদের অঞ্চলে, অঞ্চল থেকে দেশে, ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের ভূমিকা রাখার সুযোগ থাকতে পারে। আমাদের আরেকটি সম্পদ আছে পানি সম্পদ। আমরা খালি লবণাক্ত পানি বলে চিল্লাপাল্লা করছি। আমরা যদি এই পানিটাকে সংরক্ষণ করতে পারি, 80 এবং 90-এর দশকে আমাদের যে সমস্ত ক্যানেলগুলো ছিল, সেই ক্যানেলগুলো আমরা ভূমিহীনদের বন্দোবস্তের নামে অনিয়ম করে করে বন্দোবস্ত দেওয়ার কারণে আমাদের কিন্তু এখন কাল্টিভেবল ল্যান্ডের আমরা সেচের পানি পাচ্ছি না। আমার এই উন্নয়ন ফোরামের কাছে একটা দাবি থাকবে, এসএ এবং আরএস রেকর্ডে যে সমস্ত খাল ছিল, এই খালগুলোকে শ্রেণী পরিবর্তন ছাড়াই, যেগুলো নিয়ম বহির্ভূতভাবে ইজারা দিয়ে আমাদের এই খালগুলোকে সব ভূমিহীনের জমি বানিয়ে আমাদের এখন সেচের পানি নাই, যার কারণে আমাদের এখন ক্রপস অর্থাৎ শস্য ফলে না, যার কারণে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের ঘাস নাই, যার কারণে আমাদের গাভীও নাই, আমাদের সেখানে সবজি নাই। তাহলে আপনার ধান নাই, সবজি নাই, গাভী নাই, ছাগল নাই, মানে হালের বলদ নাই, তাহলে আপনি ডেভেলপমেন্টের কোথায় আপনি হিট করবেন, কিভাবে আপনি সামনে গেবেন, খাবেন কি আপনি? আমার যে চিংড়ি ছিল, আপনারা জানেন যে চিংড়ি PH 7 থেকে 14 পর্যন্ত চিংড়ি চাষ করা যায়, এর বেশি হয়ে গেলে আর চিংড়ি চাষ হয় না। আমাদেরকে মগজ ধোলাই করা হচ্ছে যে আপনারা কাঁকড়া চাষ করেন। কাঁকড়া চাষ করতে গেলে স্যালিনিটির PH লাগে 22 অ্যাভাব। অতিমাত্রায় যখন স্যালিনিটি হবে আমার জমির উর্বরতা কমে যাবে, আমি আস্তে আস্তে তো মরুভূমিতে রূপান্তরিত হব। সুতরাং আমার কাঁকড়া চাষকে নিরুৎসাহিত করতে হবে, আমার স্যালিনিটির মাত্রাকে কমাতে হবে, আমার অবদা ভেঙে সুইচ গেট দিয়ে লবণাক্ত পানির ইনট্রুশন কমাতে হবে। আজকের এইখানে আমাদের সম্মানিত অতিথি জনাব শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব আছেন। আমাদের ইউনিয়নে 13 উলিয়া খাল আছে স্যার, আপনার মনে আছে? 2001 সালে
উনি তখন সংসদ সদস্য। আমরা কিন্তু এই তেরাউলিয়া খালে যাতে লবণাক্ত পানি না ঢোকে সেই সময় থেকে আমরা চিন্তা করেছি, কারণ আমরা দেখেছি পার্শ্ববর্তী আশাশুনের কী অবস্থা ছিল সেই সময়। ওই অভিজ্ঞতা নিয়ে আমরা চিন্তা করেছি যে তেরাউলিয়ার খালে আমরা যদি লবণাক্ত পানি ঢুকাই তাহলে আমাদের এখানে ফসল ফলবে না, গাভী পালন করতে পারবো না। সুতরাং আমাদের এখানে গাছপালা থাকবে না, আম গাছ থাকবে না, জাম গাছ থাকবে না, আমরা একসময় মরুভূমিতে পরিণত হবে। আপনাদের কাছে সুনির্বন্ধ নিবেদন থাকবে যে আপনারা পানি সম্পদটাকে একটু রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্ব দেন। আমাদের আরেকটি সম্পদ আছে সুন্দরবন বনজ সম্পদ, যেটাকে আমরা রক্ষণাবেক্ষণের জন্য খালি প্রজেক্ট হয়, আবার শুনি ঝড় আসলে কি 60 কোটি 100 কোটি টাকার গাছ ভেঙে গেছে, লুটপাট হয়েছে ইত্যাদি। এই বনজ সম্পদটাকে কীভাবে সংরক্ষণ করা যায় প্রাকৃতিকভাবে, এটা আমাদের নজর দেওয়ার দরকার আছে। আরেকটা আছে আমাদের সমুদ্র সম্পদ, যেটাকে আমরা সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলছি। এই সুনীল অর্থনীতির ভিতর অনেক বিষয় আছে। আপনি জানেন একটা জায়গায় যখন গ্যাস থাকে সাধারণত উপরি ভাগে, আর ওর তেলটা থাকে আপনার নিচের ভাগে। দীর্ঘদিন ধরে প্রায় গত 50-60 বছর ধরে আমাদের প্রিজামশান হচ্ছে যে আমাদের সমুদ্রের প্রচুর পরিমাণে তেল মজুদ আছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমার এই সমুদ্র যদি আমি রক্ষা করতে পারি তাহলে আমার রিজিওনাল ডেভেলপমেন্টে এবং ন্যাশনাল ডেভেলপমেন্টে প্রচুর ভূমিকা রাখে। আমি যদি আমার সমুদ্রের কোথায় ক্লোরোফিল আছে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তো ক্লোরোফিলের সাথে মাছের সম্পর্ক আছে। আমার সমুদ্রের কোথায় টেম্পারেচার আছে এটা যদি আমি বুঝতে পারি, তাহলে শীতের চাইতে যেখানে উষ্ণ স্রোত বয় সেখানে মাছের পরিমাণ বেশি আছে। যেখানে ভেলোসিটি অফ ওয়াটার থাকে, যেখানে টেম্পারেচার থাকে, যেখানে ক্লোরোফিল থাকে, সেখানে মাছের পরিমাণ থাকে। এইটাকে আমরা জিএসপি দিয়ে যদি গ্লোবাল সিস্টেমে যদি আমরা আনতে পারি, তাহলে কোন সিজনের কোন জায়গায় কেমন ধরনের মাছ থাকে এটা এই ঢাকায় বা খুলনায় বসে বোঝা সম্ভব। এবং জেলেদেরকে যদি আপনি সেইভাবে ডিরেকশন দেন তাহলে আপনার মৎস্য আহরণ অত্যন্ত সহজ হতে পারে। আপনাকে এরকম টেকনিক্যালি ভাবতে হবে। আজকে এখানে মেজবা ভাই আছেন, আমাদের ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এখানে আজকে প্রধান অতিথি হওয়ার কথা ছিল। তা এইখানে দেখবেন যে কুমিল্লা আমি একসময় স্টাডি করে দেখছি, আমার কাছে বাংলাদেশের 64 জেলার সিভিল সার্ভিসের তথ্য আছে। কোনো একটা জেলা আমি দেখলাম অফিসার আছে 484 জন, আর আমার খুলনা আছে মাত্র 84 জন। আমি এই ডাটাটা বলছি 2007 সালের। তাহলে আপনি বুঝছেন কি না? এখন একটা উপজেলায় বা একটা জেলায় অফিসার থাকলো 36 জন আর আমরা থাকলাম 6 জন, তাহলে কি দায়িত্ব পালন করা সম্ভব হবে? একটা জেলায় মন্ত্রী থাকে 5 জন আর আমার খুলনা বিভাগে থাকে 1 জন, কি পাওয়ার প্যারিটি হয়? তাহলে আপনার নলেজ প্যারিটি, পাওয়ার প্যারিটি, ইকোনমিক প্যারিটি, ভয়েস প্যারিটিতে যখন আপনি সমপর্যায়ে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার উন্নয়ন খালি আম গাছ, জাম গাছ আর খাল আর মাঠের ভিতরে সীমাবদ্ধ থাকবে। এখন আমরা করতে পারি কি? আমরা মাঝে মাঝে মনে করি হঠাৎ করে একটা স্কুল করি, একটা মাদ্রাসা করি, একটা কি ক্যাডেট স্কিম মাদ্রাসা করি। ভাই আপনি এত করতে চান কেন? আমি হিসাব করে দেখেছি যে একটা ছোটোখাটো মাদ্রাসা চালাইতে গেলে মাসে 2 লক্ষ টাকা খরচ হয় যদি আপনি স্ট্যান্ডার্ড মানের টিচার রাখতে চান। আপনি আপনার বাড়ির পাশে যে মাদ্রাসাটা আছে, যে প্রাইমারি স্কুলটা আছে, যে হাই স্কুলটা আছে, আপনি দয়া করে সবাই মিলে একটা কমিউনিটি সেইটাকে একটু মডেল করেন, সেইটার কোয়ালিটি বাড়ান। বাংলাদেশে আর কিছুদিনের প্রাইমারি স্কুলের সংখ্যা এত বেশি এবং আমাদের ছাত্রদের সংখ্যা যে এত কম হবে যে মাঝে স্টুডেন্ট পাওয়া কিন্তু টাফ হবে, কারণ আমাদের ফার্টিলিটি রেট কম, পপুলেশন গ্রোথ কম। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে নতুন খালি সৃজন করার চিন্তা যেমন দুটো একটা থাকবে খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সাথে সাথে আমার পাড়ায়, গ্রামে, মহল্লায়, ইউনিয়নে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোকে আমরা একটু আপগ্রেড করি, তাহলে দেখবেন যে অনেক ভালো হবে। আমার মনে হচ্ছে আমরা কয়রার জন্য আমাদের বাচ্চাদেরকে প্রথম আমরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারি। আরেকটা বিষয় আছে স্যালিনিটির, আজকে কথা না বললে তো আসলে হচ্ছে না। স্যালিনিটির মারাত্মক ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট আছে। আমাদের মেমব্রেন থাকে শরীরের ভিতরে, সেল থাকে, মেমব্রেন থাকে। যখন আপনি লবণ পানি খান তখন ওই মেমব্রেনের উপরে লবণাক্ত অংশটা থাকে, লবণটা থেকে যায়, ভিতরে পানি যায়। আবার আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার সেল অর্থাৎ কোষের ভিতরে যে পানিটা থাকে ওইটা আবার বের হয়ে লবণ টেনে নেয়, ওটা আপনার স্কিন দিয়ে বাইরে বের হয় না। অর্থাৎ আপনার শরীরে পানি ঢোকাও সমস্যা, আবার পানি বেরোনোও সমস্যা। এই জন্যই লবণাক্ত এলাকার মানুষ কৃষকায় হয়, চিকন হয়, টেম্পারেচার বেশি থাকে, হাইপার টেনশন থাকে। এই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করা বিষয়, এটা হচ্ছে উন্নয়নের ছোট ছোট পার্ট। এইগুলো যদি না জানি আমাদের চলবে না। আমরা যে খুলনার বটিয়াঘাটা থেকে একেবারে সাতালের ভিতর দিয়ে আমরা একটা 4 লেনের রাস্তার মাস্টার প্ল্যান করেছিলাম, যাতে কয়রা থেকে খুলনার ডিস্টেন্স 40 কিলোমিটার কম হয়। এবং আপনি রাস্তাগুলো যদি প্রশস্ত করেন, আপনি খুব অল্প সময় এই কয়রা
তারপর আপনার আশাশুনি শ্যামনগরে এই পার্টটা ঘুরে প্রয়োজনে আপনি রাত্রে আবার খুলনা এসে থাকতে পারেন। এই যোগাযোগ ব্যবস্থাটা যদি ডেভেলপমেন্ট করা যায়, সেই রাস্তাটা প্রক্রিয়াধীন আছে, তাহলে হতে পারে ইকো ট্যুরিজম আমরা ফ্লারিশ করতে পারি। তার জন্য প্রয়োজনীয় ছোট ছোট লঞ্চ বা সেফ ট্রলার যদি করা যায়, সেইভাবে সুন্দরবনের ভিতরে যদি বা অন্য অন্য জায়গায় পার্শ্ববর্তী জায়গায় বিভিন্ন হিস্টোরিক্যাল হেরিটেজ যে সমস্ত জায়গা আছে দেখা যেতে পারে। আরেকটা জায়গা আছে, আল্লাহ তাআলা, আমি গত পরশুদিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করেছি, মানব সম্পদ রপ্তানি, যেখানে ৮০,০০০ টাকায় বিদেশে যাওয়া যায়, সেখানে আসলে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে হিসাব করে আমরা দেখলাম। এই জায়গাটা অত্যন্ত টাফ, কারণ এখানে আমার দেশের এজেন্সি যেমন জড়িত, আবার ওই হোস্ট কান্ট্রির যারা রিসিভিং কান্ট্রি সেখানে জড়িত। আমার কান্ট্রি খালি ম্যানেজ করলে হচ্ছে না, সেইখানে অনেক টাফ। এবং আমরা মালয়েশিয়ার সঙ্গে কথা বলে দেখছি, যেখানে মালয়েশিয়ার খোদ রাজ পরিবারের লোকও জড়িত আছে, যারা কোটি কোটি টাকা আমাদের এই সংস্থাগুলোর থেকে নেয়। তা যেখানে আপনার ওই দেশের রাজ পরিবারের সদস্য জড়িত আছে, সেইখানে আপনি মালয়েশিয়ার সুরমো বাজারের টাকার পরিমাণ কমাবেন কি? আমি ফ্র্যাঙ্কলি বলছি, কারণ আমরা এরকম খোলামেলা আলোচনা নিলে আমাদের একটা গ্রুপ ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেবের সঙ্গে কথা বলেছেন। মালয়েশিয়ার সরকার আসলেই আমাদের চিন্তা করেছেন যে আমাদেরকে তারা কোঅপারেট করবেন। এই 2-3 দিনের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় টুকা মেরেছি যে আসলে কোন দেশে কী সমস্যা, কেন এত টাকা বেশি লাগে, কেন এত দালাল, কেন এত সিন্ডিকেট। এই সবগুলো ভাঙতে গেলে সে রোয়ার্ড ফার্স্টের মতো হবে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। দিনের বেলায় যেমন আপনাকে পরিশ্রম করতে হবে, রাতে ওই রকম পড়তে হবে, শেষ রাত্রে আবার ইবাদত করতে হবে, তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।